বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা কেমন আছেন? আমি তাসমিনা জিবিন ফ্লোরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমি সঞ্চালনার দায়িত্বে আছি। আপনারা দেখছেন অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল মানুষের কল্যাণে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামীর ভাবনা। ইতিমধ্যে আমাদের শিক্ষার্থী ভাইরা যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা কিছুক্ষণের মধ্যে তাদের কাছে ফিরে যাব। প্রিয় দর্শক, এখন বাংলাদেশের সময় রাত ৯টা, ইউকে সময় বিকাল ৪টা, কানাডার সময় সকাল ১১টা এবং ভারতের সময় রাত ৮টা ৩০। অনুষ্ঠানটি ঢাকা বাংলাদেশ থেকে প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কে কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঢাকা বাংলাদেশ থেকে যুক্ত হয়েছি। আমাদের অতিথিরা আমাদের সাথে যুক্ত আছেন। আমি প্রথমে অনুরোধ করব নাজমুল হক শুভকে তার পরিচয় দেওয়ার জন্য। ধন্যবাদ তাসনিমা জেবিন ফ্লোরা আপু। আমি মোহাম্মদ নাজমুল হক শুভ। প্রথমে একটি কথা বলে রাখতে চাই, আমি তাসনিমা জেবিন ফ্লোরা আপুর কলেজের ছোট ভাই। আপু হচ্ছে 1992 সালের ব্যাচ, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। আমি হচ্ছে 2014 সালের ব্যাচ। আমার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের আমার পরীক্ষা চলমান। আগামীকালও আমার একটা সেমিস্টার ফাইনাল পরীক্ষা আছে। আমার এই তো পরীক্ষা শেষ হলেই সম্পূর্ণ হয়ে যাবে, আর 3টা পরীক্ষা বাকি আছে। 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমি। আমার হোম টাউন হচ্ছে নাটোরে। আমি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকি, শহীদ মুক্তিলাহি হলে। এতটুকুই বলার আছে। অসংখ্য ধন্যবাদ শুভ। খুশি হলাম আপনার পরিচয় পেয়ে। প্রিয় দর্শক, আজকে যাদের জন্মদিন তাদেরকে জানাচ্ছি শুভ জন্মদিন। যাদের বিবাহ বার্ষিকী তাদেরকেও আমি জানাচ্ছি মানুষের কল্যাণ প্রতিদিন পত্রিকার পক্ষ থেকে শুভ বিবাহ বার্ষিকী। আজকের আমাদের এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং সহযোগিতায় সার্বিকভাবে সহযোগিতা করেছেন যিনি আমাদের এখন আমাদের সামনে নেই কিন্তু আড়ালে আছেন, আপনাদের অনুষ্ঠান দেখছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন। তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় ভাই, এই পত্রিকার সম্পাদক জনাব কবির নেওয়াজ রাজ। আমরা তার কাছে শুভেচ্ছা জ্ঞাপন করছি, তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, তার জন্য শুভেচ্ছা দিচ্ছি। আমরা চলে যাচ্ছি নাহিদ ভাইয়ের কাছে। নাহিদ ভাই, আপনি আপনার পরিচয়টা দিন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সুযোগের জন্য। আমি আহসান নাহিদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, আর এখন ইসলামিক স্টাডিজ বিষয়ে পড়াশোনা করেছি। আর আমি দিনাজপুরে বাড়ি। আর আমার মাস্টার্স হচ্ছে চলমান আর কি। আমি মাস্টার্স করছি, প্রায় হচ্ছে আমার শেষের দিকেই একদম। আর আমি হচ্ছে এর পাশাপাশি কিছু নিজেও চেষ্টা করি যে হচ্ছে অন্যান্য কাজের জন্য। আপাতত এইটুকুই পরিচয় যে আমি শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, দিনাজপুরে বাড়ি। আমার ইসলামিক স্টাডিজ আমার বিভাগ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন সিয়াম ভাই। সিয়াম ভাই, আপনি আপনার পরিচয় দিবেন। ধন্যবাদ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি স্বাধীনুর রহমান সিয়াম। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে আছি। আমি মেরিটাইম আইন বিভাগে আছি, আর আমার বাড়ি হচ্ছে বরিশালের ভোলাতে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আজকের বিশেষ টক শো বা আলোচনা অনুষ্ঠান। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আপনাদের জন্য আমাদের এই আয়োজন, আমাদেরকে ছেড়ে যাবেন না। আমি প্রথমে চলে যাব আমাদের সিয়ামের কাছে। সিয়াম, আপনি যদি একটু বলতেন যে আপনার যে শিক্ষাঙ্গন সেটা দিয়ে যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতেন, সেই শিক্ষাঙ্গন সম্পর্কে। সিয়াম, সিয়ামের কি নেটের সমস্যা? তাহলে সিয়ামের কাছে আমরা পরে ফিরে আসি, যেহেতু নেটের সমস্যা মনে হচ্ছে। সিয়াম কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমরা তাহলে শুভর কাছে ফিরে আসি। সিয়ামের কাছে পরে ফিরে যাব, ও নেটে আসুক। শুভ, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের আপনার যে অভিজ্ঞতা সেটা একটু বর্ণনা করেন। শুভ। ধন্যবাদ তাসনিমা জেবিন ফ্লোরা আপুকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমার শিক্ষাঙ্গন নিয়ে কিছু কথা। উত্তরের সর্বোচ্চ বিদ্যাপীঠ ধরা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে। এই অঞ্চলেই মহর্ষি নারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্ম। আমি সেই মহর্ষি নারী বেগম রোকেয়ার
সাখাওয়াত হোসেনের নামেই আমাদের বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সাল হচ্ছে 12ই অক্টোবর 2008 সালে থেকে আমাদের বিশ্ববিদ্যালয় গুটি গুটি পায়ে গিয়ে চলেছে। এখন পুরো বাংলাদেশ রোকেয়া বিশ্ববিদ্যালয় নামটির সাথে পরিচিত। বিশ্ববিদ্যালয় নিয়ে আমার স্মৃতিমধুর দুঃখ বিষাদ সবই জড়িত। ক্যাম্পাসে যখন ঢুকেছিলাম ছোট ছোট গাছ, ক্যাম্পাসে ঢুকতেই গাছ, মেন গেটের সামনেই সেই গাছগুলো আজ বিশাল ছায়াদান, ছায়া দিয়ে থাকে শিক্ষার্থীদেরকে। একদম ক্যাম্পাস লাইফের শেষ মুহূর্তে চলে এসেছি আমি। আমি আমার ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু কথা বলতে চাই। রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট নিয়ে অবশ্যই আমাকে বলতেই হবে। আমার স্যার ম্যামরা অত্যন্ত আন্তরিক এবং সত্যি কথা বলতে কি, ভাগ্য খুবই ভালো হলে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্ট পাওয়া যায়। আমার শিক্ষিকা অত্যন্ত আন্তরিক, সহপাঠী বন্ধুরা খুবই আন্তরিক, ছোট ভাই বড় ভাই। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমি আমার ফার্স্ট ব্যাচের বড় ভাই আপুকে পাই নাই। নিজ দায়িত্বে আমি তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি আমি আমার জায়গা থেকে। তারপরে বিশ্ববিদ্যালয়ের ছোট ছোট গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি উত্তরের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ শুভ চমৎকার করে বলার জন্য। আমরা নাহিদের কাছে ফিরে আসব। নাহিদ, আমার প্রশ্ন হচ্ছে শিক্ষাঙ্গনে বর্তমানে কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আমারও তো ধন্যবাদ আপু। আসলে আমাদের যেটা হয় যে আমরা বিভিন্ন সাবজেক্টে পড়ি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, কিন্তু যে বিষয়গুলো আরো গুরুত্ব দেওয়া উচিত, যে বিষয়গুলো আমার কাছে মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে যেটা বলি, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের উপরটা খুব গুরুত্ব দেওয়া উচিত। আমরা তো পড়েই যাচ্ছি, আমরা আপনার এসএসসি লেভেলেও পড়াশোনা করি, এইচএসসি লেভেলেও পড়াশোনা করি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে আমরা আবার ওই পড়াশোনাই করি, যেন কোনো গবেষণা নেই, যেমন কোনো একটা আগ্রহের জায়গা নেই, শুধু শুধু পড়েই যাওয়া হয় আমাদের। তো একটা মানুষকে সারা জীবন বইয়ের সামনেই থাকতে হয়, এটা কঠিন একটা বিষয়। এই জন্য আমার কাছে মনে হয় একটু এই বিষয়টাতে একটু গুরুত্ব দেওয়া উচিত, স্কিল ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি করা। যেমন যদি প্রেজেন্টেশন স্কিলটা একটু গুরুত্ব দেওয়া যেতে পারে এখানে। যেমন হচ্ছে আমি একটু ডিজাইন শিখতে পারি, বা আমাদের হচ্ছে গ্রাফিক ডিজাইন বা যে কোনো কিছু এই ধরনের গুলো শেখা যেতে পারে, বা আমরা একটু ইংলিশ স্পিকিংটাকে আরো ডেভেলপ করতে পারি, এটা হতে পারে। আবার আমার কাছে আরো মনে হয় যে এটা ছাড়াও, এই বিষয়গুলো ছাড়াও আরেকটি বিষয় হচ্ছে যে মোটিভেশন। কারণ হচ্ছে মোটিভেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার্থীদের জন্য। কারণ আমি যদি হচ্ছে মোটিভেশন না পাই, আমি হয়তো সামনে আমার দক্ষতাটাকে বুঝতেছি, কিন্তু অনেক নেগেটিভিটির কারণে আমি ওইটা পৌঁছাইতে পারতেছি না। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে মোটিভেশনটা আমাদের টিচারদের আর কি বিশেষ করে, এবং পাশাপাশি আমাদের নিজেদের মধ্যেও মোটিভেশনটা খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আনা দরকার। এবং আরেকটা হচ্ছে যে পারস্পরিক সম্পর্কগুলোকে বাড়ানো। অনেক সময় দেখা যায় আমাদের বিশ্ববিদ্যালয়ে এটা অনেক কম, র্যাগিং সিস্টেম থাকে, অনেক সমস্যা হয়ে যায়। তো এই বিষয়টা থেকে একটু বাঁচা দরকার, যে এখানে একটু পারস্পরিক সম্পর্কগুলো বাড়ানো দরকার। একটা মানুষ তার নিঃশ্বাস নিতে পারতেছে না এই ভয়গুলোর কারণে, যে কি বলবো, কার সাথে মিশবো, কোনো বড় ভাইকে কি করলাম না করলাম, এই সমস্ত বিষয় যদি একটু স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা আমরা একটু গুরুত্ব দেই এবং মোটিভেশনটা গুরুত্ব দেই এবং পারস্পরিক সম্পর্কগুলো বাড়াই, আমার মনে হয় এই বিষয়গুলো একটু অ্যাড করা প্রয়োজন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। ধন্যবাদ আপু। ধন্যবাদ আপনাকেও। চমৎকার বলেছেন নাহিদ, খুব গুছিয়ে বলেছেন। আমরা কিন্তু শিয়ামকে হারিয়ে ফেলেছিলাম, এখন কি শিয়াম আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, শিয়ামের কাছে আসবো, একটু দর্শকদের সাথে কথা বলে নিই। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য এবং আমাদের কমেন্টস করার জন্য। কমেন্টসগুলো আমি কিছুক্ষণ পরে পড়বো। আর আজকে যারা অতিথি হিসেবে আছেন তারা ব্যস্ত থাকেন পড়াশোনা নিয়ে, তার মধ্যেও তারা তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং যে সকল দর্শক এই মুহূর্তে ব্যস্ততার কারণে যুক্ত হতে পারেননি, পরবর্তীতে আমাদের রেকর্ড দেখবেন, তাদেরকেও আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটাতে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের মানুষের কল্যাণে প্রতিদিন কর্তৃপক্ষের কাছে। তারা আমাদের একটা চমৎকার অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে। এবং এখানে যারা কলকৌশলী আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি সিয়ামের কাছে। সিয়ামের একটা প্রশ্ন করেছিলাম, সেটা সেই সময়ে নেটের সমস্যার কারণে হারিয়ে ফেলেছিলাম তাকে।
আমি জিজ্ঞেস করছি যে সিয়াম, আপনার শিক্ষাঙ্গন নিয়ে একটু বলুন। আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে আছেন সেটা সম্পর্কে একটু দর্শকদের বলুন। আচ্ছা আপু, আমি আছি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে, যেটা হচ্ছে মানে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় মেরিটাইম ইউনিভার্সিটি আর বিশ্বের 12তম মেরিটাইম ইউনিভার্সিটি। বাংলাদেশের একমাত্র প্রথম বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এটি। তো আমার বিশ্ববিদ্যালয়ে আমি আছি মেরিটাইম আইন বিভাগে। আমি আসলে গর্বিত যে আমি মেরিটাইম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে মানে বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মানুষের নামে নামকরণ করা একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি। আর আমার বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম শৃঙ্খলা সবকিছু মানে এটা বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত। তো সবকিছু শৃঙ্খলার ভিতরেই আছে। আর আমার আবাসিক এবং সবকিছু মিলিয়ে আমি খুব ভালো একটা মানে আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি খুব ভালো একটা জায়গায় আছি, এটাই আমি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করতে পারেন শিক্ষাঙ্গন নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, শিক্ষা নিয়ে। আপনাদের কোনো যদি কোনো পরিকল্পনা থাকে, কোনো বিষয় বলতে চান, আপনি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আমরা যদি উত্তর দিতে পারি দিব, না হলে অন্তত দর্শকদের কাছে আপনাদের বিষয়টা রেখে দিব, যাতে আগামীতে আপনাদের উত্তরগুলো আমরা খুঁজে পাই। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য, এবং আপনাদের যদি অনুষ্ঠান দেখতে বা শুনতে কোনো সমস্যা হয় একটু কমেন্টস করে জানাবেন। আমাদেরকে ছেড়ে যাবেন না, শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে চাই। আমরা চলে যাচ্ছি, আমাদের এখানে যুক্ত হয়েছেন আহসান নাহিদ। নাহিদ কি শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি নাহিদের কাছে কি ফিরে আসবো না শুভর কাছে যাব? আচ্ছা, আমি শুভর কাছে ফিরে যাই। নাহিদ আসুক স্ক্রিনে। শুভ, আমি একটা বিষয় জানতে চাই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা অন্য দেশের তুলনায় আমরা কেন পিছিয়ে পড়ছি, কেন তাদের সাথে এগিয়ে যেতে পারছি না শুভ, এবং কোন কোন ক্ষেত্রে সমস্যা মনে হচ্ছে, আমরা তাদেরকে পার হয়েও কেন যেতে পারছি না? আচ্ছা, প্রথমত আমি বলতে চাই যে অন্য দেশের চেয়ে আমরা কেন পিছিয়ে যাচ্ছি। বিদেশি শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, আচ্ছা তারা গবেষণা এবং বাস্তব ধর্মী ইয়েতে বিশ্বাসী, আহ, পড়াশোনায় বিশ্বাসী। কারিগরি শিক্ষার দিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে তারা। এদিক থেকে আমরা অনেক পিছিয়ে তাদের থেকে। তাদের যে সৃজনশীল সৃষ্টিধারা, তারা যেভাবে পড়াশোনায় অভ্যস্ত, আমরা তাদের চেয়ে অনেকটা পিছিয়ে। তারা বের হওয়ার সাথে সাথে কর্মক্ষেত্রে যদি দেখা যায়, কারিগরি দক্ষতার মাধ্যমে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছে। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কথা কি বলবো, ছোটবেলা থেকে আমাদেরকে ফিক্সড করে দেওয়া হয়, বাবা তোমাকে বড় হয়ে ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে। ছোটবেলা থেকে মানসিক যে একটা চাপ নিয়ে পড়াশোনা করে, আসলে বাবা মা কখনো চিন্তা ভাবনা করেন না তার ছেলেটা বা তার মেয়েটা আসলে ডাক্তার হওয়ার মতো যোগ্যতা রাখে কিনা, অথবা সেই অ্যাবিলিটি তার আছে কিনা। আমাদেরকে কিন্তু ছোটবেলাতে একটা গণ্ডির মধ্যে রাখা হয়, কখনো বলা হয় না যে তুমি তোমার ইচ্ছা মতো প্রফেশনে যাও। আমার ডাক্তারি পেশা অথবা ইঞ্জিনিয়ারিং পেশা ভালো নাও লাগতে পারে। এদিক থেকে দেখা যাচ্ছে যে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয় কি, তাদেরকে ছোটবেলা থেকে সেভাবে শিক্ষা দেওয়া হয় যে যেদিকে পারদর্শী তাদেরকে সেই জায়গাতেই তারা পড়াশোনা করার জন্য সেই দিকগুলোতে সেট করা হয় তাদেরকে। অসংখ্য ধন্যবাদ শুভ। সংক্ষেপে চমৎকার বলেছেন আপনি। আমরা নাহিদের কাছে ফিরে আসি। একটু আমি এক্সপ্লেইন করতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, সিয়াম সিয়াম ঠিক আছে, থ্যাংক ইউ, বলেন। আচ্ছা আপু, আমরা যদি একটু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, তাহলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অবধি একটা ছাত্রকে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে কিছুই শেখানো হয় না। এই সময়ে একটা শিশুর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানবিক ও আচরণগত শিক্ষা। আমি যদি ব্যক্তিগতভাবে জাপানের শিক্ষা ব্যবস্থাকে আমি সেরা মনে করি। আপনি যদি একটু খোঁজ নিলে জানতে পারবেন, জাপানের শিশুরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও নিজেরা করে। প্রতিদিন পাড়া করে তারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে। এই শিক্ষাটা তাদের মাঝে ছোটকালেই এসে যায়। এই শিক্ষাটা যদি বাংলাদেশের প্রতিটা শিশুর মাঝেই দেয়া যেত, তাহলে আমার কাছে মনে হয় যে এটা একটা বড় পরিবর্তন আমাদের বাংলাদেশের সমাজে, মানে একটা পরিবর্তন লক্ষ্য করা যেত। সমাজে চলতে গেলে সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হয়। এই দায়িত্ব আচরণগত আছে, আবার কর্তব্যগত আছে। প্রাইমারি লেভেলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দায়িত্ব নেওয়ার মানসিকতা সৃষ্টি করা উচিত, আমার কাছে এটা মনে হয়। আর আরেকটা সমস্যা হচ্ছে
যেটা হচ্ছে জিপিএ, মানে আমরা একটু জিপিএটার দিকে লক্ষ্য করি। জিপিএ 5, বাংলাদেশের এক একটা শিক্ষা প্রতিষ্ঠান যেন জিপিএ তৈরির কারখানা। পিএসসি থেকে শুরু করে এসএসসি অবধি প্রতিটা সমাপনী পরীক্ষায় জিপিএ 5 চাই। মানে সবার কথা হচ্ছে মানে জিপিএ 5 সন্তানের কাছ থেকে যেভাবে আমরা পারি যে জিপিএ 5 আমাদের চাই। এটা একটা অসুস্থ প্রতিযোগিতা। এটা বন্ধ করতে হলে সবার আগে পিএসসি জেএসসির মতো বইফোর পরীক্ষাগুলো বাদ দিতে হবে। যেমনটা এইচএসসি একটা দীর্ঘমেয়াদী পড়ালেখার পর আসে, সেক্ষেত্রে এসএসসির আগে গ্রুপিং করা বন্ধ করা উচিত। একটা ছেলে এসএসসির আগে সায়েন্স, কমার্স, আর্টস এর প্রেসারে নিজের কেরিয়ার গুছিয়ে বসে, অথচ এটা একটা উপযুক্ত সময় না। তখন তারও উচিত একজন ছাত্র হয়ে থাকা। তারপর এইচএসসি তে বেসিক গ্রুপিয়াল পড়ালেখা চলতেই পারে, এর পাশাপাশি কারিগরি শিক্ষা বৃদ্ধি করা দরকার। বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। আরো একটা সমস্যা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে না টিকলে মানুষ একটা ছাত্রকে ছাত্র হিসেবে গুরুত্ব দেয় না। এসব বাজে মানসিকতা আচরণ অপসারণ করতে হবে। ছাত্রদের উপর জিপিএ গ্রুপ বিশ্ববিদ্যালয়ে ভর্তি একটা ভয়াবহ মানসিকতা চাপ তৈরি করে। তবে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে মানে এইগুলো আমি এতক্ষণ যেগুলোর কথা বলছি এগুলো সমস্যা না, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে রাজনীতি। উচ্চ মাধ্যমিক লেভেল থেকে যেখানে একটা ছাত্রের কেরিয়ার সরাসরি জড়িত থাকে, সেখানে এসেই মূলত শুরু হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা। রাজনীতি খারাপ না, কিন্তু রাজনীতি বলতে আপনি যদি বুঝেন বস্তা বোঝা রাজনীতি বা অপরাজনীতি, তবে এটা ভয়াবহ খারাপ। আমার মতে এটাই প্রধান কারণ যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজও উন্নত দেশের থেকে অনেক পিছিয়ে আছে। ধন্যবাদ আপু। আপু এখানে কিছু বলার ছিল, আমারও কিছু বলার ছিল, যদি আমাকে অবশ্যই। যেটা প্রশ্নটা ছিল যে কেন পিছিয়ে আছি আসলে আমরা অন্যান্য মানে বিশ্ব মানে বা বিশ্বর জায়গাগুলোতে বা আন্তর্জাতিক ভাবে আমরা কেন পিছিয়ে আছি। এখানে আপু আমার কাছে মনে হয় র্যাঙ্কিং সিস্টেমটা যখন করা হয় তখন গবেষণাকে খুব দেখা হয় যে একটা বিশ্ববিদ্যালয় গবেষণা করে কিনা। গবেষণাটা যদি হচ্ছে মনে করেন দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে না, বা কিছু ক্যাটাগরি থেকে প্রথমটা গবেষণাকে দেখা হয়। তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমার মনে হয় যে আমরা মাস্টার্স করি, এখানে যারা এখানে আছে, যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, তারাও হয়তো এটা স্বীকার করবে অকপটে যে আমাদের গবেষণা বলতে একেবারেই কম, মানে আমরা গবেষণা করতেই পারি না। আসলে শিক্ষকদের একটা আগ্রহের অভাব, হয়তো আমাদের নিজে তো এখানে ফান্ড বা আমরা নিজেরা তো ওইভাবে খরচ করতে পারি না। গবেষণাটা আমার কাছে মনে হয় যে খুব একটা বড় ফ্যাক্টর হয়ে আছে। আরেকটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে পিছানোর একটা বড় কথা হচ্ছে যদি আমার ক্ষেত্র থেকে কথা বলি, তাহলে সেটা আমার মনে হয় যে আমি আমার বেস্টটা দিতে পারি না। কারণ দেখা যাচ্ছে আমি সারা জীবন হচ্ছে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, কিন্তু আমার চাকরি জীবনে আমি দেখতেছি যে তার কোনো প্রভাব আমার নেই, এবং সেক্ষেত্রে আমি একেবারে ভিন্ন একটা জগতে চলে আসতেছি। সেখানে আমার কোনো ধরনের, তাহলে এই পুরো 4 বছরের পড়াশোনা আমার বেকার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কিভাবে আমার দক্ষতা দেখাতে পারবো? তো সেক্ষেত্রেও মনে হয় যে আমি আসলে এরকম যখন আমার দক্ষতার প্রশ্ন আসে, আমাদের বিশ্ববিদ্যালয়ের মানের প্রশ্ন আসে, শিক্ষার মানের প্রশ্ন আসে, পিছানোটা আমার কাছে খুবই যৌক্তিক মনে হয় তখন। ধন্যবাদ আপু। অসংখ্য ধন্যবাদ নাহিদ। নাহিদের কাছে কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে সেশন জট, আমাদের যে চলমান সেশন জট, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদের চাকরির বয়স কিছুটা কমে আসছে, যেহেতু মানে আমরা পাশ করতে করতেই তো আমাদের অনেকটা সময় পার হয়ে যাচ্ছে। তারপরে আমাদের বিভিন্ন পরিকল্পনাগুলো বা বিভিন্ন যে চিন্তা ভাবনাগুলো সেগুলো আমাদের বিঘ্নিত হচ্ছে। যাই হোক, সবকিছু মিলে নাহিদ এই বিষয়ে যদি একটু বলতেন। আপু এখন বর্তমান সময়টাতে আমি যদি শুধু আমাদের বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তেমন তথ্যটা জানি না। আমাদের র্যাঙ্কিংটা আমাদের বিশ্ববিদ্যালয়ে 4-5টা সাবজেক্ট ব্যতীত সবগুলোই খুবই অ্যাক্টিভ হয়ে গেছে। 5 বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলো চেষ্টা করছে আমাদের ডিপার্টমেন্টের স্যাররা, যেটা জটটা কমানোর জন্য। কিছু সাবজেক্ট আছে, যেমন আমাদের ইংরেজি অথবা বাংলা, ম্যাথমেটিক্স, যেগুলো বেসিক সাবজেক্ট, সেগুলোতে শিক্ষার্থীদের অভিযোগ থাকে যে তারা তাদের পড়াশোনাটা 5 বছরই কমপ্লিট করতে পারতেছে না, যার কারণে তাদের বয়সটা, সরকারি চাকরি চিন্তা করলে তারা এটা খুব চিন্তা করে। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীদের একটা স্বপ্ন যে আমি সরকারি চাকরি করব। সেক্ষেত্রে সেশন জটটা তারা মাথায় নেয়, এবং সেক্ষেত্রে দেখে যে মাত্র 3 থেকে 4 বছর তারা খুঁজে পায়। এই খুঁজে পাওয়াটার কারণে তারা হচ্ছে মনে করেন এটাকে একটা বোঝা মনে করে এবং কঠিন মনে করে, এবং সেটা মনে করে যে এটা আমাদের স্যারদের ঠিক হচ্ছে না। তো এই জটটা আসলে যদি জটটার কারণ যদি একটু বলতে চাই, আসলে আমি যদিও এটাতে পড়িনি তেমন ভাবে, আমার স্বাভাবিকভাবে 2 মাস মনে হচ্ছিল শুধু আমার, কিন্তু অন্যান্যদের যে অভিযোগগুলো আমি শুনতে পাই কারণ হিসেবে, সেটা হচ্ছে যে
শিক্ষকরা আসলে তাদের তাদের নিজেদের মতাদর্শে বিশ্বাসী, মানে তারা যেভাবে চায় সেভাবেই নিবে। তারা হচ্ছে পরীক্ষার্থী বা শিক্ষার্থী বান্ধব হয় না অনেক সময়। তাদের কোর্সটা তারা একটু সংক্ষিপ্ত করতেই পারে, কিন্তু তারা এটা করছে না। তাদের ইচ্ছা যে আমি এটা দীর্ঘায়িত করবই। এক্ষেত্রে শিক্ষার্থীর আগামী ভবিষ্যৎটা কেমন হতে পারে এটা তারা চিন্তা করছে না অনেকটা পর্যায়ে। দ্বিতীয়টা হচ্ছে তাদের একটা অভিযোগ আমি বরাবরই শুনি, সেশন জট যারা যারা ভিকটিম এখানে, তারা এই কথা বারবার বলে যে আসলে যখন হচ্ছে যখন আমরা যখন ক্লাস করি, ক্লাস করার সময় যদি খুব প্রাঞ্জলভাবে ক্লাসগুলো করতাম তাহলে এটাকে জট মনে হতো না। কিন্তু সেক্ষেত্রেও আমরা এটা কোনোভাবেই এটা পেয়ে যাই না যে আমরা প্রাঞ্জলভাবে ক্লাসগুলো করতে পারি। যেন বোঝা হয়ে যায় আমাদের জন্য। এই ধরনের কারণগুলো বলে। তো সেক্ষেত্রে সমাধানের ক্ষেত্র থেকে আপু আসলে আমি এটা বলতে চাই যে এক্ষেত্রে ২ জনকেই ২ পক্ষ থেকে একটা সমঝোতার বিষয় আসা প্রয়োজন। শিক্ষার্থী এবং শিক্ষক। কারণ শিক্ষার্থীরা কোন বিষয়টা চাচ্ছে এই সাইকোলজিটা যদি শিক্ষকরা না বোঝে, তাহলে জট তো আসলে তৈরি হয় তাদের শিক্ষকদের একটা ব্যক্তিগত বিষয় এবং অভ্যন্তরীণ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকেও শুরু হয় এটা। তো সেক্ষেত্রে যদি শিক্ষার্থী এবং শিক্ষক দুজনই হচ্ছে পারস্পরিক সম্পর্কটা ভালো করতে পারে, যে আসলে আমাদের এই স্টুডেন্ট গুলো আমাদের নিজেরই হচ্ছে স্টুডেন্ট গুলো আমাদের নিজেরই ছেলে মেয়ে। তাহলে আমি কি চাইতাম না যে আসলে আমার ছেলে মেয়েগুলো একটু বেঁচে যাক, আমার ছেলে মেয়েগুলো একটু ভালোভাবে তাদের পড়াশোনাটা করে ফেলতে পারে এবং তারা যেন ভবিষ্যৎ সুন্দর দেখতে পারে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওই পরিবেশটা সুন্দর করা আছে। শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্কটা গুছানো। আর অভ্যন্তরীণ যদি কোনো একটা যেমন করোনা প্যান্ডেমিক অথবা আমাদের হচ্ছে যদি রাজনীতিগত কোনো একটা বিষয় যদি ধরা পড়ে, সেক্ষেত্রে সমঝোতার বিষয় হিসেবে টিচাররা যে একটা দায়িত্ববোধ থেকেই হচ্ছে মানে জটটা কমানোর চেষ্টা করা। এটা হলে মোটামুটি আমার আশা করা যায় যে আমাদের হচ্ছে এরকম একটা সেশন জটের এই জায়গাগুলো সমাধান হতে পারে। এবং আমি যদি আরেকটু বলি, COVID-19 এর কারণে আমাদের জটগুলো ১ বছরের মতো আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি মানে ডিপার্টমেন্টে হয়েছে। শুধুমাত্র খুব ধন্যবাদ জানাবো আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তারা এর মধ্যেও অনলাইনে ক্লাস করে হলেও এই জটটাকে একদম কমিয়ে এনেছিল। তার বড় একটা কারণ হচ্ছে টিচাররা তাদের ছাত্রদের কথাগুলো শুনতো যে স্যার আমাদেরকে এভাবে আপনারা কাজটা করিয়ে নেন। তো সত্যি এটার জন্য দেখেছি যে তারা আসলে পেরেছে এবং একটু সাফল্যমণ্ডিত হয়েছে। তো আমার কাছে মনে হয় আপু এগুলো করলে একটা সেশন জটের মতো একটা বড় সমস্যা আমাদের জীবন থেকে সরতে পারে। অসংখ্য ধন্যবাদ নাহিদ। আমরা একটু দর্শকের কমেন্টসে চলে যাই। আইকে মন বলেছেন সাথে আছি। ধন্যবাদ মন সঙ্গে থাকার জন্য। শফিক খান সাথে আছি ইনশাল্লাহ সঙ্গে থাকবেন। মা বলছেন বানানটা বুঝতে পারছি না, শেষ হলো হাসান দি, উনি একটু সংক্ষেপে নাম লিখেছেন। গুড, ধন্যবাদ। মনোয়ার হোসেন বলছেন আহসান নাহিদ ভাইয়া কথাটির সাথে সমস্ত মানে একমত পোষণ করছেন এবং বলছেন যে 1400 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের প্রাচ্যের অক্সফোর্ডের খ্যাত ঢাবির নামও নেই, তাই না? আচ্ছা, আসলে এটা দুঃখজনক। এর একটি কারণ হলো গবেষণা ধর্মী শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা। আসলে সত্যি দুঃখজনক। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক পড়ালেখার মান থাকার পরও কোনো দুর্বলতার কারণে আমরা এগিয়ে যেতে পারছি না। আমি চলে যাব আমাদের সিয়ামের কাছে। তার আগে একটু দর্শকদের সাথে কথা বলে নিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানুষের কল্যাণে প্রতিদিন থেকে বিশেষ আলোচনা অনুষ্ঠান বা টক শো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামীর ভাবনা। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের দর্শক হিসেবে যে প্রশ্নগুলো দরকার হয় প্রশ্ন করবেন এবং কমেন্টস করবেন, আমাদের অতিথিরা উৎসাহিত হবে। আর আমাদের এখান থেকে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হয়, এই অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ রইল। আগামী অনুষ্ঠানেও আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন এই আশা ব্যক্ত করছি। আপনারা যদি আমাদের কোনো অনুষ্ঠানে অংশ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোনো যদি আপনাদের প্রস্তাবনা থাকে, কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন, আমরা সাদরে গ্রহণ করব। আমরা শুভর কাছে ফিরে আসছি। শুভ, আবাসন সংকট একটা আচ্ছা শুভ একটা শ্যামের কাছে পরে আসি, শুভর কাছে প্রশ্নটা করে ফেলি। শুভ, আবাসন সংকট যেটা সেটা হচ্ছে এখন তো প্রকট আকার ধারণ করছে। দলীয় বিষয়গুলো আছে, আবাসন সংকটটা এই কারণে আরেকটু বেড়েছে। এছাড়া আরো বিষয় আছে, যেমন যে পরিমাণ ছাত্র সেই পরিমাণ আমাদের আবাসনের ব্যবস্থা নেই, যারা দূর দূরান্ত থেকে আসে। এ বিষয়ে একটু আমি সংক্ষেপে বললাম, আমি আশা করছি আপনি একটু ডিটেলস বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটা কিভাবে হচ্ছে এবং কিভাবে সমাধান করা সম্ভব। আবাসন সংকট আসলে অনেক বড় একটি বিষয়। এখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, যদি আমার বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটটা বলি, প্রায় 10,000 স্টুডেন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সামনে নতুন ব্যাচ আসবে,
এখন যে পরিমাণ শিক্ষার্থী প্রতি বছরে ঢুকে সে পরিমাণ শিক্ষার্থী তো আর বের হয় না হল থেকে। দেখা যাচ্ছে সিনিয়র যে বড় ভাইগুলো আছে যাদের পড়াশোনা শেষ, তারা তো হলগুলোতে অবস্থান করে এখনো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন যারা নবীন আসে, সেক্ষেত্রে তারা এসেই তো আর সিট পায় না। এখন পাচ্ছের অক্সফোর্ড ধরা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট প্রকট হারে আছে, এখনো আছে। আবাসন সংকটটা আসলে অনেক পূর্বের একটি সমস্যা। সেই সমস্যাটা যদি সমাধানের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে তাহলে সম্মান শ্রেণী পর্যন্ত অনার্স পাস করার পরই বিশ্ববিদ্যালয়ের হল থেকে আপনার হচ্ছে একটা নোটিশ দেওয়া প্রয়োজন বলে মনে করি, যে এবং হচ্ছে পড়াশোনা শেষ হয়ে গেলে যাতে একটি শিক্ষার্থীও একটি একটি বেশি দিন থাকতে না পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে জুনিয়র যারা আসবে পরবর্তীতে, তারা হয়তো সেই তাদের আবাসন সুবিধাটা কিছুটা হলেও পাবে। কিন্তু আবাসন সমস্যাটা আসলে পরিপূর্ণভাবে সমাধান করা কখনো সম্ভব বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ। আমরা সিয়ামের কাছে ফিরে আসব। সিয়াম, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? সিয়ামের নেটের সমস্যা কিনা আমি বুঝতে আপু, পারছি না। আবাসন সংকটের বিষয়ে কি কিছু বলা যাবে যদি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলুন প্লিজ। আপু, হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, আমি যখন বিশ্ববিদ্যালয়ে হলে ছিলাম, আমার হল ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ওই হলে আমি যখন ফার্স্ট ইয়ারে উঠি, আমাদেরকে গণরুমে থাকতে হয়েছে এবং আমাদের এটা সবাইকে থাকতে হয়, যে কিনা অনেক বড় পর্যায়ে যাচ্ছে। আমার মনে হয় যে তারাও হয়তো বাংলাদেশ ব্যাংকের এটি, অথবা যদি বিসিএস এর প্রশাসনও যায়, সেও হয়তো কোনোদিন কোনো না কোনো ভাবে কোনো হলে গণরুমে থেকেছে, এটা থাকতে হচ্ছে আমাদের। এক্ষেত্রে সমস্যাটা বের করা, আসলে এটা তো অনেক দিন থেকে সমস্যা গেছে, কিন্তু কারণগুলো কি? একটা হচ্ছে যে কারণগুলো খুব যৌক্তিক। এক হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সবগুলোতে যদি একটু কমন জিনিস হচ্ছে যে আমরা পড়াশোনা শেষ করে একটা চাকরি পেয়ে যাই না। একটা মধ্যবিত্ত সন্তান, আমরা আমরা সবাই মধ্যবিত্ত, মোটামুটি মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান থেকে যখন আমরা আসি, তো এখানে এসে আজকে আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেল, কালকে আমি চাকরিতে ঢুকতে পারছি না। তো এই জন্য যে আমাকে 1 বছর, 2 বছর, 3 বছর যে অপেক্ষা করতে হচ্ছে, এই জন্য তো আমি হল ছেড়ে দিয়ে যে আমি একটা মেসে উঠবো, ওখানে টাকা পয়সার বিষয়গুলো থাকবে, এত সহজ না কল্পনাটা। যতটা সহজ মনে হয় যে হ্যাঁ করতেই পারে, কিন্তু আসলে এতটাও সহজ না। আর যদি আমি আরেকটু বলি মেয়েদের হলগুলো সম্বন্ধে, হ্যাঁ, সেখানে সংকট তো অবশ্যই আছে। ছেলেদেরকে রেসপন্সিবিলিটি নিতে হয়, পরিবারের অনেক চাপ কাজ করে, পরিবার থেকে বলা হয় আর কতদিন। সেক্ষেত্র থেকে আসলে ওই যেহেতু আমাদের ওইটা হয়ে ওঠে না আপু, তো সেক্ষেত্রে আমাদেরকে হলটা ছাড়তে পারি না। সেক্ষেত্রে আপনার একটা সংকট তৈরি হয়। দ্বিতীয়ত আমার কাছে যেটা মনে হয় যে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে আবাসিক সংকটের সমাধানের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের আমাদের সবাইকেই একটা মনে করেন স্কিল ডেভেলপমেন্ট, যেটা প্রথম বলেছিলাম, যে এমন ভাবেই প্রস্তুতি করা নিজেকে। আমরা সবাই চেষ্টা করি, যদি নিজেকে প্রস্তুত করি যে না, আমি হল শেষ করার আগে আমি কোনো ফ্রিল্যান্সিং এর কাজ, অথবা আমি যদি এরকম করে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে টুকটাক জব করতে পারবো, অথবা কোনো একটা নিজেকে সামলাইতে পারবো, এখন থেকে যদি শুরু করি থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে, তাহলে সেক্ষেত্রে হয়তো আমি বিশ্ববিদ্যালয় জীবনটা শেষ হওয়ার পরেই 6-7 মাসের মধ্যে বের হতে পারবো। কিন্তু যদি আমরা এরকম কেউ নাই চিন্তা করি, তাহলে কিভাবে একটা সংকট দূর করবো? সেক্ষেত্রে আমার কাছে মনে হয় স্কিল ডেভেলপমেন্ট, এটা কোনো বিশ্ববিদ্যালয় অথবা কোনো কর্তৃপক্ষকে আসলে কোনো দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমাদের সবারই দোষ এখানে, যে আমরা নিজেরাই এখানে আমরা কিছু কাজ করতে পারি। ধন্যবাদ আপু। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবরের পিছনের খবর সরাসরি মানুষের কল্যাণে প্রতিদিনকে জানাতে ইমেল করতে পারেন mkprotidin@gmail.com। আমি বানান করে দিই, mkprotidin@gmail.com। আপনার পাঠানো তথ্য বস্তুনিষ্ঠ যাচাই করে আমরা তা প্রকাশ করবো ইনশাল্লাহ। পাশে থাকবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা চলে যাচ্ছি সিয়ামের কাছে, কিন্তু সিয়ামকে এই মুহূর্তে আবার হারিয়ে ফেলেছি। সিয়ামের নেটে মনে হয় সমস্যা হচ্ছে, ফিরে আসলে আমরা তার কাছে প্রশ্নে ফিরে যাব। আমরা শুভর কাছে আসি। শুভ, সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য আমাদের আসলে কি করণীয়, আমরা কি করতে পারি? আসলে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে যতটুকু করা দরকার ততটুকু আমরা কেউই করতে পারি না। তবে নিজেদের প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করতে পারি নিজেদের সামর্থ্য অনুযায়ী। দেখা যাচ্ছে আমার সাথে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা, এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতেছি, বিশ্ববিদ্যালয় কর্মচারী, ডিপার্টমেন্টের শিক্ষক যাদের সাথে আমার সুসম্পর্ক আছে, দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী ভর্তি ফর্ম ফিল আপ করতে পারছে না,
আমি দেখা যাচ্ছে সেই যে সুবিধা বঞ্চিত সবার পক্ষে করা সম্ভব না, দেখা যাচ্ছে যে তবে কিছু কিছু মানুষকে সহযোগিতা করা যায় নিজেদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে। এরকম হয় অনেক ক্ষেত্রেই। আমি আমার বিভাগকে দিয়ে উদাহরণটা দিই, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে এর আগেও এরকম ছোট ভাই বোন এসেছিল যাদের হচ্ছে আর্থিক সমস্যা। আমি তাদেরকে নিয়ে, আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল তৎকালীন কাজী রেজওয়ান হোসেন স্যারকে বললাম যে স্যার, আপনি যদি এই শিক্ষার্থীটার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সংসদটা আপনি ফিটা মকুব করে দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীটা একটু হলেও আর্থিক একটা আহ আর্থিক একটা সুবিধা পাচ্ছে সে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় সেমিস্টারের সময় সমস্যা, দেখা যাচ্ছে যে কর্মকর্তা কর্মচারী বা শিক্ষকদের কাছে যখন গিয়ে বলি যে স্যার এক্ষেত্রে সমস্যা হচ্ছে, যদি একটু সহযোগিতা করা যায়। আবার যারা বিশ্ববিদ্যালয়ে পাস করে গেছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে যে আপনার বিশ্ববিদ্যালয়ে একটা ছোট ভাই বা বোন অমুক ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছে বা তার এই সমস্যা হচ্ছে, যদি একটু সহযোগিতা করা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো আসলে তৈরি করতে হয় আগে। হঠাৎ করে যদি বলা যায় যে হচ্ছে আহ, হঠাৎ করে যদি আমি অপরিচিত একজনকে বলি, সে তো কখনোই সহযোগিতা করবে না। অসংখ্য ধন্যবাদ। আমরা শুভ শুভ কি কথা শেষ হয়েছে? আমি কি মাঝখানে কথা বললাম? না আপু, আসলে আমার এখানে নেটের অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তো আমার হচ্ছে আহ নেট ট্রাবল দিচ্ছে সময় সময়। হ্যাঁ, হ্যাঁ। আসলে সিয়ামকে আমরা হারিয়ে ফেলছি। সিয়ামের কাছে যখনই আসছে, সিয়ামের এটা যখনই সমস্যা, যাই হোক, সিয়াম ফিরে আসলে তখন ওর জন্য অনেকগুলো প্রশ্ন একসাথে করতে হবে। আমরা নাহিদকে পেয়েছি, নাহিদের সাথে কথা বলবো। নাহিদ একটু মনে হয় জি ঘুরে আপু, বসতে ভালো, লাইটটা রিফ্লেক্ট করছে। আপনি কি ক্যামেরায় দেখতে পাচ্ছেন? আপনার পিছনের লাইটটা ক্যামেরার উপর রিফ্লেক্ট করছে। আমি না, লাইটটা পিছনের কি বন্ধ লাইট, করে দেবো? না, লাইট বন্ধ করার দরকার নেই। আপনি একটু আরেকটু সরে বসলে লাইটটা জেগে যাবে। আপনি একটা সাইডে সরে বসলে লাইটটা জেগে যাবে আরকি। তাহলে রিফ্লেক্ট করবে না। আচ্ছা, একটু আমি হচ্ছে আসলে এটা একটু দক্ষ না না, খুব একটা, তো ওর বেশি, জন্য। আচ্ছা, অসুবিধা নাই। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন কি লাইটে রিফ্লেক্ট করছে? লাইটটা রিফ্লেক্ট করছে আসলে পিছনেরটা। আচ্ছা, এখন করছে ও না, এখন কম করছে। এখন একটু কম করছে। আচ্ছা, ঠিক ধন্যবাদ। আছে, আমি আপনার কাছে ফিরে আসি। সেটা হলো যে চলমান যে শিক্ষার্থীদের ভুল, সেই ভুলগুলো নিয়ে যদি একটু বলতেন। নিজের ভুল নিজে হ্যাঁ। মানে ফাইন্ড আউট জি করা। আপু, আসলে এই বিষয়টা খুবই মানে দুঃখজনক আসলে, যে আমাদের শিক্ষার্থীতে অবশ্যই শুধু শুধু প্রতিষ্ঠান এরকম না, আমার মনে হয় যে ভুল আমাদেরই বেশি, আমার কাছে কোনো কোনো জায়গায় মনে হয়। কারণ এক এক হাতে কখনো তালি বাজে না, এটা খুব স্বাভাবিক। তালি বাজতে হলে দুটো হাত লাগে, সেক্ষেত্রে এক হাত যদি অন্য আমি শিক্ষকদের বা প্রতিষ্ঠানে কোনো দোষ দিই, এক হাতে আমি নিজেই। কারণ আমি আসলে যেমন হচ্ছে মনে করেন আপু, আমার কাছে মনে হয় যে প্রথম ভুলটা হচ্ছে আমি আমার ভিতরে সুপ্ত প্রতিভাকে খোঁজার চেষ্টা করি না। আমি হচ্ছে একটি স্টুডেন্ট, আমি বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার শেষ করে ফেলেছি। আমি এখন চাকরি করব। এটা খুবই স্বাভাবিক। এটা আমার জন্য চিন্তা করাটা খুব স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে আমি হতাশ হয়ে পড়ছি যে আমি হয়তো পারব না, আমার দ্বারা হবে না, কি একটা হবে, কখন হবে না হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে প্রায় গত ২ মাস ৩ মাসে COVID-19 থেকে শুরু করে এই পর্যন্ত ৪-৫ জন প্রায় আত্মহত্যাও করেছে, যে আমি হয়তো কিছুই করতে পারব না। একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে সে চিন্তাটা করছে, কারণ সে ভাবছে আমি পারব না। এটা একটা ভুল মনে হয় আমার কাছে, চিন্তাগত ভুল। যে একটা মানুষের জীবনে আমরা যদি সৃষ্টিকর্তা বিশ্বাসী হয়ে থাকি, মুসলিম যদি হয়ে থাকি, সেক্ষেত্রে আমরা জানি যে রিজিকটা আসলে নির্ধারিত। সেক্ষেত্রে আসলে এটা বলার সুযোগ নেই যে আমার কি হবে না হবে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা একটা ভুল আমাদের চিন্তাভাবনা, যে আমরা ভেবেই নিয়েছি যে আমার মনে হয় কিছু হবে না। আমার দ্বারা মনে হয় কিছুই হবে না। আমি হয়তো পারব না। আমার দ্বারা সম্ভব না। এই একটা ভুল। এই বিষয় থেকে আমাকে একটু বের হয়ে আসতে হবে। এজন্য মোটিভেশন প্রয়োজন প্রচন্ড রকমের। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের চিন্তাভাবনার মধ্যে যারা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তাদের মাথায় ঢুকেই গেছে আমাকে বিসিএস পেতেই হবে, আমাকে সরকারি চাকরি করতেই হবে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি কাউকেই বলতে শুনিনি এই পর্যন্ত আমার বিশ্ববিদ্যালয়ে যে আমি উদ্যোক্তা হব। আমি হচ্ছে নিজে খুবই কম, পার্সেন্টেজটা খুবই কম। বলেনি এরকম না, বসে বলেছে, কিন্তু খুবই কম। তারা এই কথাটাই বলে যে হচ্ছে যে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, আমাকে প্রশাসন ক্যাডার হতে হবে, আমাকে এরকম শিক্ষা ক্যাডারটা তারা বলতে চায় না। তারা বলে আমাকে প্রশাসন ক্যাডারই হতে হবে, আমাকে জজ হতে হবে, আমাকে পুলিশ হতে হবে। সরকারি চাকরি, এই চিন্তা ভাবনাটা সবার জন্য ক্ষতিকর। সবার জন্য এটা নাও হতে পারে ফ্রুটফুল। এটাও আমাদের মনে হয় একটা ভুল চিন্তা ভাবনা। তৃতীয়ত আমি আরেকটা বলতে চাই যে ঢালাও ভাবে মনে করেন যে অন্যের একটা মতামতকে আমরা গুরুত্ব দিয়ে থাকি।
থাকি যে ওই ভাইয়া তো হচ্ছে ভালো করছে এইভাবে, আমিও ভালো করি, আমিও এইভাবেই করতে পারি। যেমন যদি করে বলি যে আমার আমার পাশে যদি আমার রুমমেট যদি হচ্ছে একটা ব্যাংকে চাকরি করে, আচ্ছা আমিও তো ব্যাংকে চাকরি করতে পারি, আমিও ভালো করতে পারি, আমিও তাহলে করতে পারবো। এই একটা ঢালাও চিন্তা ভাবনা, এরকম না করে আমি আমাকে একটু চিন্তা করতে পারি যে আসলে আমি কি আসলে আদৌ ওটার জন্য পারফেক্ট কিনা। আমি হয়তো বিসিএস এ ভালো করতে পারতাম, আমি হয়তো উদ্যোক্তা হলে ভালো করতে পারতাম, আমি উচ্চ শিক্ষা নিতে পারতাম, আমি অনেক কিছু করতে পারি। সেগুলো চিন্তা না করে ঢালাও ভাবে অন্যের মতামতের উপর নিজের সিদ্ধান্তটাকে চাপায় দেওয়া, একটা হতাশ চিন্তা ভাবনা তৈরি করা। আর আরেকটা ভুল আমার কাছে মনে হয়, যেটা আমার শিক্ষার্থীদেরকে এত বেশি পড়াশোনা করি আমরা, মানে বিশেষ করে আমরা এখানে যারা আছেন তারা সবাই জানেন, এবং খুবই কমন সিনারিও হচ্ছে যে আমরা শিক্ষাটা নিতে চাই না। সবসময় শিক্ষকদের দোষ দিলে এখানে ভুল, কারণ আমরাও তো একসময় দেখি যে ওই যখন পরীক্ষা হয়, তো পরীক্ষার আগে সেমিস্টার ফাইনালের আগের দিনই আমরা হচ্ছে একটু পড়াশোনা করি, তার আগের জীবনও পড়াশোনা করি না। আমাদের আগ্রহটা ওখানে নেই। হ্যাঁ, এখানে শিক্ষকদের একটু ভুল থাকতে পারে, কিন্তু আমাদের যে ভুল নেই এটাও না। আমরা কেন পড়ি না? আর না হয় শিক্ষক বুঝাতে পারেনি, কিন্তু আমি তো বুঝতেই পারতাম। সেক্ষেত্রে আমরা দেখি যে ওই মাত্র 15 দিন আগে পড়াশোনা শুরু করি, পরীক্ষা দিয়ে শেষ করে ফেলি। এবং কি আরেকটা ভুল আমার কাছে মনে হয় শিক্ষার্থীদের, যেটা যে আমরা শুধু চাকরি পড়াশোনা করার জন্য যে ধরনের বই কিনি, বাজারে যত ধরনের বই আছে, যত মার্কেটিং চলে, আমার মনে হয় না সে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী পড়ার জন্য এত আগ্রহ আমাদের আছে, বা আমাদের হচ্ছে এরকম করে জসীমউদ্দিনের হচ্ছে এরকম করে কোনো বই, সুচয়নী বা এই ধরনের কোনো বই পড়া আমাদের আসলে আমরা কোনো সময় বের করি। আমরা এই বিষয়গুলোতে সমৃদ্ধ হতে চাই না। শুধুমাত্র আমাদের হচ্ছে সমৃদ্ধতার জায়গা হচ্ছে, আমি মনে করি যে আমাদের বিসিএস এর জন্য যত বই পড়তে হবে, ব্যাংকের জন্য যত বই পড়তে হবে, এই ভুলগুলো আমার কাছে বারবার মনে হয় আপু। ধন্যবাদ। ধন্যবাদ। নাহিদ চমৎকার বলেছেন। আমরা সিয়ামকে পেয়েছি, আমরা আসলে ভাগ্যবান। বারবার হারিয়ে যাচ্ছে নেটের সমস্যার কারণে। সিয়াম, আমার প্রথম প্রশ্ন যে শিক্ষার্থীরা পড়ার আগ্রহ কেন হারিয়ে ফেলছে? ধন্যবাদ আপু। আচ্ছা, এক সমীক্ষা বলছে মাধ্যমিক পর্যায়ে প্রায় 41% মেয়ে শিক্ষার্থী এবং 33% ছেলে শিক্ষার্থী জ্বরে পড়ছে। সেভ দ্য চিলড্রেন সহ শিশুদের নিয়ে কাজ করা 6টি আন্তর্জাতিক সংস্থা রাজধানীতে একটি এই প্রতিবেদনে বলা হচ্ছে স্কুল থেকে জ্বরে পড়া এই শিশুরাই আসলে সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত হয়। শিশুদের জ্বরে পড়ার পেছনে আরো নানা কারণ আছে, তবে এর মধ্যে আর্থিক কারণই সবচেয়ে বড়। সেভ দ্য চিলড্রেন্স এর এক কর্মকর্তা জানান, অনেক বাবা মা থাকে যারা ভাবে যে শিক্ষার্থীদেরকে, তাদের ছাত্রছাত্রীদেরকে, ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়ে কি হবে, তার চেয়ে কাজ করে কিছু উপার্জন করুক। আর এই চিন্তা থেকে বাচ্চাদের স্কুলে দেয় না তারা। অনেক সময় শিশুরা বোঝে না যে মাধ্যমিক পড়াশোনা শেষে তারা কি করবে, তাদের সামনে আর কোনো লক্ষ্য থাকে না, তাই পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলে তারা। মেয়ে শিশুদের কথায় আসি একটু। স্কুলে যাওয়া আসার পথে হয়রানির শিকার হওয়ার ঘটনা থেকে জ্বরে পড়া তাদেরকে ত্বরান্বিত করে। বাবা মায়ের মেয়েরা নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তাদের বাল্যবিবাহ দিয়ে থাকেন। জ্বরে পড়া এসব শিশুরা বয়সে কিশোর হওয়ায় সে সময় তাদের মানসিক ও শারীরিক পরিবর্তন আসে। নির্দিষ্ট কোনো গাইডলাইন না থাকায় তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে। যার বড় উদাহরণ সম্প্রতি রাজধানী সহ সারা দেশে বেড়ে ওঠা কিশোর গ্যাং। স্কুলে জ্বরে পড়া ঠেকাতে কারিগরি শিক্ষা ব্যবস্থা করতে হবে। সবার জন্য উচ্চ শিক্ষার দরকার নেই, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পড়াশোনা করে তারা যাতে কাজে ঢুকে যেতে পারে তা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সিয়াম। সিয়ামের খুব চমৎপ্রদ কিছু তথ্য পেয়েছি। সিয়ামের কাছে দ্বিতীয় প্রশ্ন, কারণ এর আগে প্রশ্ন বলেছি প্রশ্ন 1, সিয়ামকে পাওয়া যাচ্ছিল না মাঝখানে। তো সিয়াম, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে প্রশাসনকে কি ধরনের পরামর্শ আপনি দিতে চান? আপু, আমি ঠিক বুঝতে পারিনি। আমি দ্বিতীয় প্রশ্ন করেছি যে শিক্ষাক্ষেত্রে যে প্রশাসন আছেন, তারা দায়িত্বে আছেন আমাদের শিক্ষাঙ্গনের উন্নয়নের জন্য, তাদেরকে আপনি কি ধরনের পরামর্শ দিতে চান বা মতামত দিতে চান? নেটের সমস্যা, আপনি কি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? নেটের সমস্যার কারণে আমার কথা হয়তো আপনি শুনতে পাচ্ছেন না। আমি কি আবার বলবো?
আমরা সিয়ামের কথা কিন্তু শুনতে পাচ্ছি না। আচ্ছা, সিয়ামের ওখানে সমস্যা হচ্ছে, আমরা একটু নাহিদের কাছে ফিরে আসি। সিয়াম জি আপু। আসলে আমি ওর কাছে প্রশ্নের উত্তরটা শুনে নিব। নাহিদ, আমাদের প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে আপনার আগামী ভাবনা কি? আপু আগামী ভাবনা হচ্ছে যে আসলে আমার কাছে মনে হয় আমরা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করি, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা খুবই একক থাকি। মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের চিন্তা ভাবনা শুরু করি, আমার কাছে মনে হয় আন্তঃ বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট ওয়াইজ একটা সম্পর্ক হওয়া প্রয়োজন। যেমন আমি ইসলামিক স্টাডিজে পড়ি, তেমনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজে যারা আছে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা, অথবা রাজশাহী ইউনিভার্সিটির সাথে, অথবা আমাদের যে কোনো বাংলাদেশের যতগুলো ভার্সিটি আছে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা, যে আমাদের কিভাবে পড়া হয়, তোমাদের কিভাবে পড়ানো হচ্ছে, এই একটা সম্পর্ক তৈরি করা যেতে পারে আমাদের, কারণ আমরা এককভাবে চিন্তা করে থাকি। আর পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সামাজিক সংগঠন, যারা শিক্ষার্থীরা নতুন করে আসবে যারা, তাদের জন্য যদি আমি একটু ভাবি, তাহলে আমার কাছে মনে হয় যে তারা শুধু বিশ্ববিদ্যালয়ে এসেই হচ্ছে শুধু পড়াশোনা গণ্ডির মধ্যেই থাকবে না, তারা একটু সামাজিক সংগঠনগুলোর সাথে যুক্ত হবে। কারণ অনেক হতাশ থাকে, অনেকে পরামর্শ বুঝে না, বা জীবন সম্বন্ধে তার ম্যাচুরিটি নাই, অনেক ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে কাজ করতে পারে, হয়তো একা হয়ে যায়। সুদূর হচ্ছে গ্রাম থেকে চলে আসে একটা বাচ্চা, যখন হচ্ছে এরকম করে ছোট একটা ভাই বা বোন যখন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে, তো তার কাছে খুবই নতুন সবকিছু, তো তার পরামর্শের প্রয়োজন, তার একা ফিল হতে পারে। সেক্ষেত্রে কাউন্সিলিং একটা ইউনিট হওয়া প্রয়োজন, যে যে সেক্ষেত্রে তাহলে কিভাবে সে করবে বা কিভাবে তাহলে এগিয়ে যাবে, এই ভাবনাটা আমার কাছে সবসময় কাজ করে, যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে একটা কাউন্সিলিং ইউনিট তৈরি করা দরকার, যাতে প্রত্যেকটা স্টুডেন্টই একটা ভালো পরামর্শের দ্বারা তার জীবনটাকে এগিয়ে নিতে পারে। এটা হচ্ছে আমার একটা ভাবনার চিন্তা ভাবনা। আরেকটা হচ্ছে যে সবাইকে আমি বলবো যে যারা আগামীতে আসবে এবং যারা আমরা আছি, সবাইকে আমি বলবো শুধু পড়াশোনা না করা, বরং আমাদের চেষ্টা করা যে আমাদের একটু একটু উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা। সবসময় চাকরির চিন্তাটা করলে যেটা হয় যে চাকরিটাই করতে হবে আমাকে, তো যেটা হয় যে আমাদের তাহলে হচ্ছে আমাদের নিজেদের দক্ষতার জায়গাগুলো আমরা বের করবো কোথা থেকে। সেক্ষেত্রে মাঝে মাঝে আমরা চিন্তা করতে পারি, অনেকেই না যারা সত্যি সম্ভাবনাময় তারা উদ্যোক্তা হতে পারে, এবং সেক্ষেত্রে অবশ্যই পরামর্শ ভাবে এবং শিক্ষকদের পরামর্শ এবং সবার পরামর্শ নিয়ে সে উদ্যোক্তা হতে পারে। এটা একটা ভাবনা আমার, যে তারা যেন উদ্যোক্তা হয়, সবাই সরকারি চাকরির দিকে না যায় সব সময়ের জন্য। আরেকটা হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়, যে তাদের হচ্ছে ম্যানেজমেন্ট ইউনিট একটা হওয়া দরকার, যে বিশ্ববিদ্যালয় জীবনে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয় তাদেরকে। সেক্ষেত্রে একটা হচ্ছে বড় ভাই বা বড় আপু লাগে, এটা আমরা সবাই জানি। তো ম্যানেজমেন্টে না হওয়ার কারণে ফার্স্ট ইয়ারে একটা ছেলে যখন হলে উঠে, তখন দেখা যায় যে তাকে হ্যারাসমেন্ট শিকার হওয়ার কারণে স্বপ্নগুলো ভেঙে যায় তার, যে আমি ভেবেছিলাম আমি ইংলিশ স্পিকিং খুব ভালো করব, সে হয়তো পারছে না। তো সেক্ষেত্রে তাকে একটু পথ বলে দেওয়া, তাকে সুন্দর করে ম্যানেজমেন্ট করে দেওয়া, যে আসলে না এরকম না, আমরা সবাই এরকম ভাবে চলছি, আমাদেরকে সবাই পারতে হবে আমাদেরকে। এরকম কিছু ভাবনা আমার কাজ করে আপু। আর গবেষণার ক্ষেত্রে তো অবশ্যই, যে যদি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে গবেষণা না হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার চেষ্টা করা উচিত এখন থেকেই, যে সে যেন বিদেশে পড়াশোনা করতে চায়, এবং সেক্ষেত্রে তার মেধার পরিচয়টা সে রাখতে পারে, বাংলাদেশের একটা সম্মান বয়ে আনতে পারে। এরকম কিছু ভাবনা আমার কাজ করে। অসংখ্য ধন্যবাদ। আমরা সিয়ামকে হারিয়ে ফেলেছিলাম। আপু আমি প্রশ্ন ছিল সিয়ামের কাছে, হ্যাঁ, প্রশ্ন ছিল সিয়ামের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে প্রশাসনের কি ধরনের পরামর্শ আপনি দিতে চান? আচ্ছা আপু, আমার যা মনে হয় এক্ষেত্রে, মানে ছাত্র ও তরুণ সমাজকে অপরাজনীতি থেকে দূরে রাখা ও একই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে শিক্ষাঙ্গন, ছাত্র অছাত্র সবার অপরাধমূলক ও নিয়ম বহির্ভূত কার্যকলাপ কঠোরভাবে দমন করা। আমার আমার কাছে মনে হয় যে প্রথমত এটা, তারপরে দ্বিতীয়ত হচ্ছে সব রকম প্রাথমিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একটি মূল শিক্ষাক্রমের ভিত্তিতে সব শিশুর জন্য মানসম্মত ও একীভূত শিক্ষার সুযোগ নিশ্চিত করা। তারপরে হচ্ছে বাংলা, ইংরেজি ভাষা, বিজ্ঞান, গণিত, ইতিহাস, সমাজপাঠ ও তথ্য প্রযুক্তিতে সব ধরনের বিদ্যালয়ের সব শিক্ষার্থীর নির্ধারিত ন্যূনতম দক্ষতা জ্ঞান নিশ্চিত করা এবং দক্ষতা মূল্যায়নে বিজ্ঞানসম্মত উপায় প্রয়োগ করা। বাসস্থান, আর্থিক অবস্থান, গোত্র, শারীরিক মানসিক বিশেষ প্রয়োজন ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বিশেষে সব শিশুর জন্য ন্যূনতম শিক্ষার সুযোগের মান নির্ধারণ ও প্রয়োগ, এবং এসব লক্ষ্য অর্জনে পর্যাপ্ত অর্থায়ন ও তার সদ্ব্যবহারের ব্যবস্থা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রশাসনকে অর্থবহভাবে বিকেন্দ্রীকরণ করা, প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে জবাবদিহির মধ্যে আনা সহ ব্যাপকতর দায়িত্ব ও কর্তৃত্ব প্রদান, এবং প্রাথমিক স্তর থেকে সব প্রতিষ্ঠানের প্রদানের নেতৃত্বের ভূমিকাকে গুরুত্ব দিয়ে দক্ষতা বৃদ্ধি, উপযুক্ত বেতন ও মর্যাদা প্রদান করতে হবে। আমার কাছে এটাই মনে হয় আপু। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা নাহিদের কাছে ফিরে আসবো। নাহিদ কোথায়? নাহিদ কি শুনতে পাচ্ছে?
জি। আচ্ছা নাহিদ, একটা আমাদের আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। একটা করে প্রশ্ন করে বিদায় নিব। নাহিদের কাছে মানে একটা ছোট্ট করে উত্তর চাই যে আমরা অভিভাবকদের কাছে যারা শিক্ষার্থী আছি, যারা মানে আপনারা শিক্ষার্থী হিসেবে আছেন, জি, অভিভাবকদের কাছ আপু। থেকে কি ধরনের সহযোগিতা আশা করছেন? প্রথমত হচ্ছে অভিভাবকদের কাছ আপু, থেকে। আমার কাছে ধন্যবাদ আপু আপনাকেও। আমার কাছে মনে হয় যে আহ স্টুডেন্টদেরকে একটু বোঝাও প্রয়োজন, মানে যেহেতু আমরা তাদের সন্তান, সেহেতু আমাদের একটু বোঝাও প্রয়োজন যে একটা বাচ্চা যখন পড়াশোনা শেষ করে তাকে এমন ভাবে হচ্ছে মানে চাপ দেওয়া হয় কখনো কখনো যে তুমি কবে চাকরি করবা, তোমার না হচ্ছে মাস্টার শেষ হয়ে গেল, তোমার তখন চাকরি করার প্রয়োজন, তোমার চাকরির খবর কি। এই চাপগুলো মানসিক ভাবে না দিয়ে তাকে বোঝানো যে তুমি পড়াশোনা করছো, তো মানে একটু পজিটিভলি তাদের কাছে একটা আশা করি আমরা, যে তার কারণ তারাই আমাদের শক্তি, দিন শেষে আমরা তাদের কাছেই ফিরে যাই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে অভিভাবকদের কাছে আমি চেষ্টা করবো যে তার মানসিক চাপটা থেকে তাদের সন্তানকে বাঁচানোর খুব প্রয়োজন, এটা একটা প্রথম দিক। আর যদি হচ্ছে কোনো শিক্ষার্থী পরিবারের থেকে পড়াশোনা করে, তাহলে আমি বিশ্বাস করি সেক্ষেত্রে তার হচ্ছে সার্বিক সার্বিক বিষয়টা, যেমন খাবারের বিষয়টা আমাদের মেধার সাথে সম্পর্কিত। এটা খুবই সাধারণ সবার জন্য, এটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে শুধু না, বরং আমি মনে করি যে একদম ছোটবেলা থেকে একদম মাস্টার্স পর্যন্ত আমাদের আমাদের খাবারের মানটা, যেটা কিনা যারা হলে থাকি তাদের অনেক সময় হয়ে ওঠে না। তো অভিভাবকদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে খাবারের মানটাকে সুনিশ্চিত করতে পারেন, যেমন কোন কোন খাবারগুলো আমাদের মেধার জন্য প্রয়োজন সেগুলো হচ্ছে একটু নজর দেওয়া। আর ওভারঅল ওটাই বলবো যে আসলে আমাদের শিক্ষার্থীদেরকে একটু বোঝা, বা আপনার সন্তানকে আপনি একটু বুঝেন যে আসলে তার দক্ষতার জায়গা কোথায়। শুধু শুধু তাকে ইঞ্জিনিয়ার বা ডাক্তার বানাবেন না, বা আপনি তাকে হচ্ছে আর্টিস্ট বানাবেন না, তার মনের জায়গা যেটা সেটাকে বোঝার চেষ্টা করেন যে আসলে সে কিরকম। অন্যের সাথে তুলনা করতে যাবেন না যে হচ্ছে এরকম তুমি ওটা কেন পারলে না, এটা কেন তোমার হলো, তোমার সাথে ওর ফ্যাসিলিটিসে কেন হচ্ছে এরকম করে হলো না, ও ক্লাসে ফার্স্ট হলে তুমি কেন সেকেন্ড হলে, তুমি কেন ম্যাথে 98 পেলে, এই ধরনের তুলনাগুলো না করা। এবং কি আমার কাছে আরেকটা যেটা মনে হয় যে ওই বাচ্চাটাকে সময় দেওয়া। আমরা অনেক সময় অভিভাবকরা সময় দিতে পারি না, অনেক সময় ব্যস্ত থাকতে হয়, অনেক কাজ করতে হয়। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের তো সময় দেওয়াই হয়ে ওঠে না। তো ওই সময়টাও একটু দেওয়া, মাঝে মাঝে উইকেন্ডে তাকে নিয়ে একটু বেড়াতে যাওয়া, তাকে একটু গল্প করা তার সাথে, তার ভালো লাগার বিষয়গুলো জানতে চাওয়া, তার জীবনে প্রেম আসলো কিনা বা তার জীবনে কোনো ধরনের কোনো বিষয় আসলো কিনা সেগুলো বোঝার চেষ্টা করা। তাহলে আমার কাছে মনে হয় একটা শিক্ষার্থী খুব ভালোভাবে তার পরিবারের সাথে স্বাচ্ছন্দ্যময় ভাবে কাজটা করতে পারবে। ধন্যবাদ আপু। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে আমি সিয়ামের কাছে একটু ফিরে আসতে চাই। সিয়াম, আপনি যদি সিয়াম কি শুনতে পাচ্ছে কিনা? সিয়াম, আমরা বারবার সিয়ামকে হারিয়ে ফেলছি। হ্যাঁ আপু। নেটের সমস্যা। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন সিয়াম? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা সিয়াম, আপনি আমাকে সংক্ষেপে একটু বলবেন যে আমরা তো শিক্ষার্থী, মানে আপনাদের কথা বলছি, যে আপনারা আসলে শিক্ষকদের কাছে কোন বিষয়গুলো বিষয় সহযোগিতা চান, বা শিক্ষকদের কাছে আপনাদের বর্তমান প্রেক্ষাপটে আপনাদের শিক্ষকদের কাছে চাওয়া পাওয়ার অংশটুকু যদি সংক্ষেপে বলতেন। আচ্ছা আপু, শিক্ষকদের কাছে আমাদের সবচেয়ে মানে আমাদের মূল হচ্ছে শিক্ষক এবং ছাত্র মানে ফ্রেন্ডলি, একদম ফ্রেন্ডলি বলতে খুব ক্লোজলি শিক্ষকরা যাতে ছাত্ররা যাতে শিক্ষকদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে কোনো প্রকার মানে কোনো কিছু তাদের মনের ভিতরে কোনো সমস্যা না থাকে, খুব ফ্রেন্ডলি ভাবে যাতে জিজ্ঞাসা করতে পারে, এরকম শিক্ষক ছাত্রদের মাঝে একটা বন্ধুত্বমূলক সম্পর্কের প্রয়োজন। তো আর এরপরে হচ্ছে আপু মানে আমরা আসলে সিয়ামের নেটের সমস্যা হচ্ছে, যে কারণে মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে। তো আসলে অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শুভর প্রশ্নোত্তর পর্ব দিয়ে শেষ করে দেব। শুভ, আমাদের বিদায় মুহূর্তে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন, পাশাপাশি আপনার হলের খাদ্যাভ্যাস বা হলের খাদ্যের যে স্মৃতিচারণ, অনেকে বিভিন্ন রকমের খাবারের বিষয়টা বলেন, আপনি শুধু বেগম রোকেয়ার পক্ষ থেকে বলবেন না, আপনি সমস্ত বাংলাদেশ বা বিশ্বে যে বিষয়গুলো, যে হলে যারা থাকেন তাদের যে খাদ্যের যে মান, বা আপনাদের জন্য এটা কতখানি পর্যাপ্ত, বা এই বিষয়ে আপনাদের মানে নিরপেক্ষ একটা কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন আর কি। আসলে হলের যে মানে খাবার, সেই খাবার খেয়ে আসলে একটা স্টুডেন্টের পক্ষে থাকা সম্ভব না। আর আমি বিশ্ববিদ্যালয়ে যখন থেকে ভর্তি হয়েছি, তারপরে থেকে আমি ডাইনিং এ এখন পর্যন্ত হাতে গোনা কয়দিন গিয়েছি। সে ডাইনিং এ যারা থাকে তারা নিজেরাও জানে না, বলে যে মামা আপনি আসলে ডাইনিং এ কেন আসেন না। ডাইনিং এর যে খাবার,
সেই খাবার খেয়ে হয়তো ডাইনিং থেকে উপরে উঠতে উঠতে হজম হয়ে যায়, প্রথম কথা। আর অতি সস্তা মানের খাবার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবশ্যই দৃষ্টি দেওয়া দরকার, শিক্ষার্থীরা যাতে তাদের তাদের মৌলিক চাহিদাগুলো পূরণের পাশাপাশি, খাদ্য তো একটা মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদা পূরণ সঠিকভাবে করতে পারে। আহ অবশ্যই ভর্তুকি দেওয়া প্রয়োজন। আর সস্তা মানের যে জিনিসগুলো সবচেয়ে, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে খাওয়ানো হয়। দেখা যাচ্ছে যে চাউল, আবার যে ভাতগুলা বেঁচে যায় সে ভাতগুলা পরের দিনে মিস করা, এরকম আমি বেশ কিছুদিন ধরেছি। আহ, বিভিন্ন ইয়েতে যে বললাম যে এই ভাতগুলো কিভাবে কেন মিস দেন, শিক্ষার্থীরা খায়, তারা অসুস্থ হয়ে গেলে এখানে পড়াশোনা কিভাবে করবে। আর আসলে আমার মনে হয় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের খাবারের যে মান, তা অত্যন্ত নিম্নমানের। এই নিম্নমানের খাবারগুলো খেয়ে আসলে শিক্ষার্থীদের পড়াশোনা সেভাবে করা সম্ভব হয় না। আমি এর চেয়ে আর বেশি কিছু বলবো না। না, ঠিক আছে। আসলে শুভ, আমি চিন্তা করছি এভাবে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো যারা অবস্থাপন্ন, তারা তো বাইরে থেকে কিনে খাচ্ছেন বা খাওয়ার সুযোগ পাচ্ছেন, কিন্তু এমন অনেকে আছে যারা শুধু সেই খাবার উপরে নির্ভর করছে, বা তাদের আর বিকল্প চিন্তা করার সুযোগ নেই তাদের। মানে মানে তারা কল্পনাই করতে পারে না যে তাদের কোথাও অন্য ব্যবস্থা করবে, বা তাদের পোশাক হয়তো দু একটা পোশাক দিয়ে তারা চলছে, খুব বিপন্ন অবস্থায় আছে বা সুবিধা বঞ্চিত অবস্থায় তারা আছে, তারা খুব দুর্বল পরিবার থেকে এসছে। তো তাদের কথা চিন্তা করে আমাদের অন্তত যে ৩ বেলা খাবার দেওয়া হচ্ছে ডাইনিং গুলোতে, সেখানে অন্তত মানসম্মত, যাতে একটা স্টুডেন্ট মানে যে পর্যায়ে আছে বা যে, তারা তো ওইটার উপর নির্ভর করে। ধরে নিতে হবে যে সে খেয়ে বাইরে থেকে কিনে খাবে না বা খাওয়া তার পক্ষে সম্ভব না, এভাবে চিন্তা করে আমাদের খাদ্যের মানটা রাখা উচিত। সেখানে সুষম খাদ্য, পর্যাপ্ত খাবার রাখা উচিত, যাতে আমার ছাত্ররা, আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা এগিয়ে যেতে পারে। আমি এটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব যারা দেখছেন। আমরা নাহিদের কাছ থেকে একটু শুভেচ্ছা বক্তব্য শুনে বিদায় নিব। নাহিদ, দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান। আমাদের আজকের বিষয় ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামীর ভাবনা। আমাদের এই আপনার মূল যে ভাবনা, সেখান থেকে সংক্ষেপে একটু বললে আমরা বিদায় নিব এবং আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি করব। জি আপু, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে শুভেচ্ছা বক্তব্য বলতে আসলে আমরা তো এই ধরনের চিন্তা ভাবনা গুলো একা করি বা ফ্রেন্ড দু একজন করি, সবাইকে বলতে পারি না। আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন আপনি, যে যে এত সুন্দর করে মানুষের মধ্যে কথাগুলো পৌঁছানোর জন্য, যে আসলে আমরা কি চিন্তা করি। হয়তো আমার এই চিন্তাগুলো, আমার চিন্তা শুধু একমাত্র না, এরকম অনেক আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেই হয়তো বা অনেক আপুই হয়তো বা ভাই আপুরা হয়তো এই চিন্তাগুলো করে। এই জন্য খুবই হচ্ছে ধন্যবাদ আসলে আপনাদের সবাইকে, যে আসলে আপনারা এত সুন্দর একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছেন আর কি। আর শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি, যারা আগামী স্টুডেন্ট যারা আসছো বিশ্ববিদ্যালয়গুলোতে, অথবা তোমরা আছো এখনো। আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে নিজের নিজের প্রতি খেয়াল রাখো। কারণ আমি যদি সুস্থ না থাকি, আমি যদি নিজেকে ভালোবাসতে না পারি, আমি যদি নিজেকে রেসপেক্ট করতে না পারি, তাহলে সেক্ষেত্রে হয়তো হচ্ছে আমি কখনোই পারবো না যে অন্য মানুষকে হচ্ছে ভালোবাসতে, সম্মান করতে। কারণ আমরা বিশ্ববিদ্যালয় জীবনে এসেছি একটা সরকারি চাকরির জন্য না। আসলে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবনগুলোতে আসি আসলে মানবিকতা শেখার জন্য, মানুষ হওয়ার জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ হয়ে যেন বের হতে পারি, এই জন্য নিজেকে একটু গুরুত্ব দেওয়া, নিজেকে একটু ভাবার চিন্তা করা। সবসময় অন্যের বিষয়টাকে না চিন্তা করে নিজেকে, নিজের কোয়ালিটি গুলোকে খুব বেশি প্রাধান্য দেওয়া। নিজেকে চিন্তা করা যে আসলে আমি কি, আমার ভিতরেটা কি, আমি কোন ফ্যামিলি থেকে বিলং করছি, সবকিছু আমার আগ্রহ, সবকিছু জায়গাগুলোকে বের করার চেষ্টা করা। অন্ধভাবে অনুকরণ না করে নিজেকে বোঝার চেষ্টা করা। তাহলে আমার কাছে মনে হয় তোমরা সবাই যারা আসছো এবং আছো, সবাই খুব ভালো একটা জায়গায় জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। আহসান নাহিদ আমাদেরই সন্তান বা আমাদেরই ভাই, নাজমুল হক শুভ আমাদেরই আপনজন। আমাদের সাথে ছিলেন স্বাধীনুর রহমান সিয়াম, তিনিও আমাদের অতি আপনজন। এরা আমাদেরই সন্তান, এটা আমাদেরই ভাই বা বোন। আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আমি আশা করব তাদের বিষয়ে আমরা সুনজর দিব এবং আমাদের শিক্ষার মান এবং শিক্ষার্থীদের জীবন ব্যবস্থা আরো উন্নত হবে। আমরা তাদেরকে আরো সুযোগ সুবিধা দিব, যাতে তারা আরো সুবিধা নিয়ে সেগুলোকে ভালো কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামীর কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে, আবার কথা হবে। এবার
আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।